কে আসলে কি আমি ৭ তারিখ দুপুর আনুমানিক ১:৩০টার টাইমে আমি আমার বাসায় রেস্ট নিতেছি, কারণ আমি কিছুদিন আগেই ওমরা করে আসছি। আসার পরে একটু অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম। তো হঠাৎ করে পল্লবীতে মানে বাসায় আনুমানিক ১:৩০টার দিকে করেন্ট বেল বাজানোর পরে আমার বাচ্চা, ছোট বাচ্চা ৫ বছরের, সে দরজা খুলে দেয়। তো প্রায় অতর্কিতভাবে ৮-৯ জন লোক আমার বাসায় ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে আসলে তারা সবাই মানে নর্মাল ড্রেস পরা, কেউ কোনো প্রশাসনের বা কারোর ড্রেস নাই। পরে দিয়া আমারে ডাক দিয়া উঠাইলো, মানে আমি উঠলাম লাফ দিয়া। উঠার পরে আমার বাসায় সব মোবাইল টোবাইল সব কিছু তারা তাদের কবজায় নিয়ে নিল। নেওয়ার পরে একজনের হাতে দেখলাম অস্ত্র আছে। তো আসলে প্রথমে বুঝতে পারতেছিলাম না যে আসলে তারা কারা। পরে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? পরে বলল যে আমরা প্রশাসনের লোক। কোথা থেকে আসছেন? প্রথমে বলে নাই, পরে বলে থানা থেকে আসছি, পল্লবী থানার থেকে। পরে দিয়া বলল যে তোর বাসায় স্বর্ণ গয়না আছে না, আর টাকা কই, তোর টাকা কই। এটা বলার পরে আমি বলছি কিসের টাকা আর কিসের স্বর্ণ গয়না। পরে তারা আমারে একদম মানে লাথি কিল ঘুষি মারা শুরু করলো। এর মধ্যে আমার ওয়াইফ আর বাচ্চাকে সবাই চিকড়ে কাঁদতেছিল, কারণ দুইটা ছোট বাচ্চা আর হলো একটা মেয়ে আমার। তো আসলে আমিও অস্ত্রের মুখে একদম হয়ে গেছি, জিম্মি হয়ে গেছি, একজন অস্ত্রবাহী করা। পরে তারা আমার বাসার আলমারি, ওয়ার্ড্রপ সব চেক করছে। যখন তারা আমার ওরকম কিছু পায় নাই, তারা তখন আরও হয়ে গেছে, মানে উত্তেজিত হয়ে গেছে, হয়ে আমারে আবার মারধর করছে। মারধর করে এই আমার বাসা ৬ তলায়, ওইখান থেকে টাইনা হেসরায় নিচে নামাইছে। নিচে নামায়া দরজার সামনে করছে, আনছে, সব তারা নামছে। তাদের মধ্যে কেউরই কোনো পুলিশের ড্রেস পরা ছিল না। নিচে আসার পরে আমি দেখলাম যে ডাইনাবামে কোনো গাড়িও নাই। তখন আরও আতঙ্কিত হইলাম। পরে একজন গেট থেকে বাইরে অনেকখানি আগানোর পরে দেখি একটা লোক একটা পুলিশের ড্রেস পরা। তখন একটু সাহস পেলাম যে আসলে তারা পুলিশেরই মনে হয়। পরে তারা আমরা আগায় নিছে, আগায় নিয়ে আপনার আমার মোটর সাইকেলে উঠাইছে। তাদের মধ্যে কোনো গাড়ি ছিল না, তারা প্রায় 5টা মোটর সাইকেল। তখন তাদের আসলে নাম টাম বা কিছুই জানি না, খালি একজনই দেখছি, একটা মানে কনস্টেবলের ড্রেস পরা, তার হলো নাম তোফাইল। তো তারা আমার মোটর সাইকেলে নিয়ে গেল, যাইয়া আমারে ঘোরাঘুরি করাইলো, মানে আমার যে জন্মস্থান 7 নম্বর, ওইখানে অন্যান্য এলাকায় তারা আমারে অনেকক্ষণ ঘোরাটুরি করাইয়া তারা তাদের একটা প্রায় 1 ঘন্টার মতন আমাকে এইভাবে ঘোরাঘুরি করাইছে। এর মধ্যে যে আমার ফোনগুলো সব নিয়ে আসছে, অনবরত আমার বাসার থেকে সবাই ফোন দিতেছিল, আমার গার্জিয়ানরা ফোন দিতেছিল, তারা কোনোটাই রিসিভ করে না। আমি বললাম যে একটু রিসিভ করেন আপনারা, তখন তো বুঝতে পারে তারা কই, তাই কোনো রিসিভই করতেছে না। পরে আমার আইনা একটা গার্মেন্টসের সামনে তারা দাঁড়া করাইছে, ওইখানে প্রায় 40 মিনিটের উপরে, আনুমানিক আরও বেশি হইতে পারে, ওইখানে দাঁড়া করাইছে। এর মধ্যে তাদের সাথে আরও লোক যারা ছিল বহিরাগত, তারা আমারে মারলো ওইখানে। পরে দিয়ে আমার ওইখান থেকে আবার নিয়ে গিয়া বলছে থানায় নেব। পরে দিয়ে আবার মোটরসাইকেল উঠাইছে, এই 5টা মোটরসাইকেল উঠাইয়া আমারে নিয়ে গেছে তারা একটা কমিউনিটি সেন্টারের নিচতলা, যেটা আসলে বন্ধ রমজান মাসে, নাম হলো মেরিমেন্ট কমিউনিটি সেন্টার। ওইখানে নিচতলায় একটা অন্ধকার রুম, যে জায়গায় আসলে মানে একটা মানুষ নর্মালি সময় গেলেই আসলে ভয় পাওয়ার মতন। চারপাশে অন্ধকার আর সব বড় বড় চুলা, মনে হয় যে এই জায়গায় তোরা যদি পুরাও লাই কেউ জানতে পারবো না। তো ওইখানে গিয়েই দেখলাম যে আরেকজন দারোগার মতনই। পরে সে আমি যাওয়ার পরেই, কিরে টাকা পয়সা কী করছস আর স্বর্ণগয়না যে আনছস কই? পরে আমি কইছি আপনারা কে বলছে এরকম কিছু? আসলে এরকম তো কিছু না, আমি তো উমরা করতে গেছি বা করে আসছি। পরে সে আমারে মারা শুরু করলো। পরে করলো আরে বান ওই রুম ভিতরে কর্নার রুমে নিয়ে ওই গোডাউনে নিয়ে বান। পরে দিয়ে আমার তো আর সে অনবরত আমার ফ্যামিলির ফোন আসতেছে, আর আমিও খুব ভয়ে আছি, অসুস্থ, মাইট টাইট তো খাইতেছে, কোনো কথাই আর তারা শুনতে চাইতেছে না। পরে আমি একটা সময় গিয়া তারা বললো যে তোর গার্জিয়ান আছে কে? পরে বললাম যে আমার বোন আছে। পরে কয় আচ্ছা তারে আসতে টাকা নিয়া। পরে আপনার একটা ফোন তারা রিসিভ করছে লাউড স্পিকার দিয়া, একটা আমার ফোন। পরে আমি বলছি আমার বোনরে যে আপু আমি মেরিমেন্ট কমিউনিটি সেন্টারে আছি,
এই জায়গায় ঠিকানা 11 নম্বর, এটা নিচতলায় আমার রাখছে। ওই একটাই ফোন। পরে দিয়া আমার বোন থাকে আবার ধানমন্ডি দূরে, তুমি ঘটনাস্থল তো মিরপুর, তো তার আসতে একটু সময় লাগতেছে। এর মধ্যে আমার আরও 2 ছোট বোন আসছে, আরও 2জন আসছে ফ্যামিলির। এর মধ্যে তাদের সামনে আমার মারা শুরু করছে আবার। তখন আবার এই আমার ছোট বোন, তার এই এসআই শুভ, তার পা ধরা কইছে যে ভাই ওনারা মাইরেন না, উনি অসুস্থ। পরে দিয়া আমার ইয়ার মানে ওগরদের সামনে আরও খারাপ আচরণ, আমার বোন টোন করে গালাগালি। পরে দিয়ে আমি পরে করলে ওরে নিয়ে থানায় কর, থানায় উল্টায় বান, আমি আইতেছি। তখন আমারে আপনার আবার মোটরসাইকেল উঠাইছে, উঠাইয়া থানায় নিয়ে গেল। থানায় আনলো, আনার পরে আমাকে প্রথমে দোতলায় উঠাইলো। থানা দোতলায় উঠাইয়া এন্ট্রি বুকে আমারে বললো যে ইয়ার ওই কনস্টেবল নিয়ে যাইতেছে, আর ও তো পরে আসবো এসআই বা অন্যান্য দারোগা। তো কনস্টেবল আইসা আমারে নাম টাম করলো, নাম টাম পরে আমি নাম ঠিকানা সব কিছু দিলাম। দেওয়ার পরে ওই রাইটার বলতেছে যে কার আন্ডারে আসছে, কয় যে এসআই শুভ আর এসআই জিতু স্যার, তারা গো আন্ডারে আইছে, নাম লেখ। পরে লেখছে, লেখা আমারে 3 তলায় নিয়ে লক আপ করে দিছে। তো লক আপ করে দিছে। এরপরে আসলে বাইরের ঘটনা আমি পরে আর মানে তখন তো আর জানতে পারতেছি না, আমি তো লক আপই। পরে আমার প্রায় 1 ঘন্টা পর, এক থেকে মানে আনুমানিক, কারণ আসলে তো গড়ি তখন ছিল না, হাতে কিছুই ছিল না। তো এর মধ্যে আমার লক আপ করার সময় ওই জায়গার সেন্টি বলছিল যে আসলে ওনারে এর কি ইয়ার ওয়ারেন্টের আসামি নাকি এমনি আসামি, কয় না এটা জিতু শুভ স্যার আর জিতু স্যারের দোকান। পরে ঢুকাইলো, পরে তো ও চলে গেল। তারপরে আমারে প্রায় আনুমানিক 1 ঘন্টা পর আবার আসলো, আইসা ছেলের থেকে বাইর করে 4 তলায় নিয়ে এক চিপায় বসাইলো ফ্লোরে। বসাইয়া তারা 2-3 জন আমার সাথে কথা কইলো, কিরে টাকা পয়সা কেমনি কি কে দিব। এর মধ্যে আমার বোন আসছে, বড় বোন বা আমার ছোট বোন সবাই আসছে। তখন ওই 3-4 জন আমার বোন আসছিল। তো আমাদের বোন মানে আমার বোনগোর সাথে এত রাব্বিয়া, মানে যা মন চায় তাদের। আর আমারে কয়, কিরে তোর কি মানে ঘরে কোনো পুরুষ মানুষ নাই, তোর কি সব মহিলা মানুষ। মানে তাদের মুখের ভাষা মানে কি বলবো, ওগুলা বলার মতন না। আমার ছোট বোনে তো মানে রীতিমতো তারা মারতেও গেছে। তখন আর কিছুই করি না, চুপচাপ। পরে দিয়ে আমার বোনের সাথে কথা হলো, আমার সাথে কথা হলো, আমার তো ওইখানেই বসায় রাখছে। পরে একটা সময় গিয়া মিটমাট প্রথমে 2 লাখ টাকার নিচে আর হইবই না, 15 লাখ টাকা চাঁদা দাবি করছে। 15 লাখ টাকা, এটা শুরুর থেকেই 15 লাখ টাকা চাইছে। 15 লাখ টাকাই দিতে হইব। পরে আমি কইছি, ভাই আমি টাকা কইতে পাবো এত টাকা, ব্যবসা বাণিজ্য করি, এটা তো ব্যবসায়িক আলাদা হিসাব, ব্যবসায়িক টাকা তো আর ক্যাশ থাকে না। পরে আমার বোন অনেক আলাপ আলোচনা কইরা 2 লাখ টাকা, 2 লাখ টাকার পরে লাস্টে 1 লাখ টাকা দিতেই হইব, নাহলে কিছু হইব না, নাহলে আমার চালান করে দিব, 10 দিনের রিমান্ডে আনবো। কি মামলা? মামলা কিছুই না, মামলা তুই তোর থেকে টাকা পায়, তোর থেকে পায়, এরকম একজনরে বানাইছে, দেখাইতেছে। আসলে পরে শুনলাম ওটা হইলো তাদের সোর্স, মানে আমার পূর্ব পরিচিত কিন্তু তাদের সোর্স। নাম হইলো জিয়াউল হক শাহিন। লাস্ট টাকার বিষয়টা লাস্ট 15 লাখ থেকে 2 লাখ আসলো, 2 লাখের পরে 1 লাখ আসলো, ইফতারি টাইম হয়ে যাইতেছে। পরে লাস্ট 50,000 টাকায় সমাধান হইলো, যে আচ্ছা 50,000 টাকা দিয়া ছুটে যাম। এর মধ্যে তো আমার বোন টোনের সাথে মানে চরম খারাপ ব্যবহার করছে, মানে একদম মানে কি বলবো, এগুলো আসলে বলার মতন কিছু নাই। মানে যা আসে অকথ্য ভাষায় গালাগালি করছে। টাকাটা আমরা দিছি হলো কি, আমার বলছে আচ্ছা ঠিক আছে ওরে নিয়ে নিচে যান, নিচে গিয়ে থানার ঠিক উল্টা পাশে দাঁড়ান, ওইখানে আবার একটা আছে মানে অটো স্ট্যান্ডের মতন, ওই জায়গাটায় দাঁড়ান। পরে আমরা সবাই আসছি, আইসা ঠিক থানার উল্টা পাশে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার বোন টোন সব আছে। এর মধ্যে ও আসলো, শুভ আসলো, সাথে ওর লগে এই শাহিন ছিল, জিয়াউল হক শাহিন। এই জিয়াউল হক শাহিন ছিল ফরমাজে। পরে দিয়া শুভরে 50,000 টাকা দেওয়ার পরে ফর্মা উঠা কয়া বললো যে ইফতারির সময় মানে এসআই শুভ, ওর হাতে 50,000 টাকা দেওয়া হইলো।
এটা আমার বোন দিছে, আয়েশা আক্তার শিল্পী, আমার বড় বোন যে, সে দিছে। দেওয়ার পরে শুভকে আপনার দেওয়া হলো 50,000 টাকা বাইকেরা। পরে আমার বোনরে বললো যে ও পিছনের থেকে যে আমরা ইফতারি করুম না, এখন ইফতারি টাকা দিবেন না। পরে আমার বোন ওই জিয়াউল হক শাহিনরে 2,000 টাকা দিছে। এই মোট 52,000 টাকা দেই। দিয়া পরে আমরা ইফতারির সময় হয়ে যায়। আসলে কি আমার যে যখন মারতেছিল তখন আমার বোন অপোজিট থেকে শুনতেছিল যে টাকা নিয়ে আইতে। তখন আমার বোন আসলে কি প্রায় এই টাকাগুলো অনেক কষ্ট করে আসলে বাসাতে, কারণ ঈদের বন্ধ না, তখন আসলে ঈদের বন্ধ বৃহস্পতিবারের দিন বিকালের ঘটনা একবারে, তবুও ব্যাংকিং না কিছু না যে উঠায় নিয়ে আইসা দিয়ে দিলাম। মানে বাসা থেকে দাঁড়টার করে করে নিয়ে আইসা দিস ওইখানে, মানে 7 নম্বর মানে ঘুরায় টুরায় 1 ঘন্টা ঘুরার পরে ওইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইটা নিচতলাটা পুরো একটা অন্ধকার, ভিতর সাইডটা এটা মেরিমেন্ট কমিউনিটি সেন্টার 11 নম্বরে। ওই নিচতলাটাই আপনার অন্ধকার অন্ধকার রুম, ভিতরে অনেকগুলা মানে আপনার বড় বড় চুলা, অনেক বড় বড় চুলা। তো আমারে কইতাছে মানে কনস্টেবলের কইতাছে ওরে বান, মানে আগেই মাইর দইর, মানে টাকা চাওয়ার আগেই মাইর দইর। কথা হলো যে আগে মাইরা নেই, পরে টাকা কমে অটো বাইরাইব। ও মানে আগেই থেকেই জানতো মনে সব কিছু। পরে দিয়া আমি একটু ভয় পাইছি, তখন কইছে যে আমি কইছি স্যার কী চান আপনি কন স্যার, তারপরেও মারামারির দরকার নাই, আর আপনি এরকম ইয়াও করেন না, আমার বোনগোর সাথে মানে আমার বোনরাও আসা পড়ছে, তাদের সাথে খারাপ ব্যবহার করে না। পরে কয় তুই তো বেটা একটা মানে যা আসছে মুখ দিয়া, তুই এটা তুই সেটা, মানে মানে চর ঘুষি থাপ্পড় মানে ইচ্ছা মতন। মনে হলো কি একদম মানে চোর পাইছি চোররে পিড়াইতেছি। ওইটা তার একটা মিনি থানা, মানে মিনি থানা বলতে কি তার একটা টর্চার সেল। এটা হলো এসআই শুভ আর এসআই জিতু, ওইখানে নিয়ে এরকম করছে। তারপরে এএসআই আছে আপনার হলো ফয়সাল, তাদের মেইনিয়া, মানে ওই হলো সব কিছু করতেছিল। অনেকেই এরকম করে, আমি থাকাকালীনই ওদিনেই আরও প্রায় 2টা তারা এরকম কাজ করতেছিল ওদিনই। টর্চার সেল, মানে ওইখানে আসলে যে কেউ গেলেই প্রথমে যদি তারে ডাইরেক্ট ওই সব রুমে নেওয়া যায়, অটোমেটিক সে মানে অর্ধেক মরে যাবো গা, মানে এতখানি ভয় পাবে। মানে আমার থাপ্পড় লাঠি ঘুষা মানে যা মন চাইছে, মানে এলোপাতারি মাইর শুরু করছে 3-4 জন মিল্লা। আমারে বলছে যে তোর যদি এখন পুইরাও লাই তোর ছাইও খুঁজা পাইব না, অতএব করিস না, মানে বাড়াবাড়ি করিস না, টাকা যেটা চাইতাছি বাই করে আন। আর ওর যে লগের লোকজন আছে 15 লাখ টাকা, 15 লাখ টাকা চাইছে, মানে 15 লাখ টাকা চাইছে, মানে এই টাকা লাগবই। তারপরে আপনি কি করলেন? এই যে মানে তারপরে আমারে তো 15 লাখ টাকা চাইবো, ওইটাই বুঝে মানে মেরিমেন্টে 15 লাখের নিচে তারা নামেই নেই। পরে না থানা আসার পরে আস্তে ধীরে 2 লাখ টাকায় হয়েছে, মানে আমার বলছে। পরে আমি তো ওইখানে বসে সে যা বলছে তাই কইছে হ্যাঁ হ্যাঁ। পরে আমার বোন আইসা এটা পরে কইরা মানে আমার মাইরেই তো ফেলতেছিল। আমারও তো তারা থানায় আনতো না, ওইটা মিস করে গেছে। পরে শুনছি তারা আমার থানায় আনতো না, তো তারা আমার থানায় আনছে। আমার ওয়াইফ আবার তখন 999-এ কল দিছিল, ওইটাও আপনার 999-এ কল দেওয়ার পরে তাদেরকে থানার থেকে খুঁজছে, তখন তারা আমাকে থানায় আনছে। মানে আমার ওয়াইফ ওই টাইমটা যখন আমার ওয়াইফ আমার আত্মীয় স্বজন থানায় খুঁজছে, সব জায়গায় খবর নিয়েছে, কোথাও আমাকে পায় নাই গা। আমার তো তখন মেরিমেন্টে আটকে রাখছিল। সাদা পোশাকে, কেউর কোনো পোশাক পরা ছিল না, পরিবারের ভয় ছিল। আমার ওয়াইফ তো আসলে তখন হার্টফিল মানে অজ্ঞান হয়েছিল কিছুক্ষণ। হ্যাঁ 999-এ পরে কল দিছে, দেওয়ার পরে আমাকে থানায় নিয়ে আসছে। তার মেরেই ফেলতো, মানে অপহরণ না, অপহরণই। তারা তো আসলে আমার চাইছিল যে আমি যদি বড় অঙ্কের টাকা না দিই তারা মাইরা ফেলবো। এই 999-এ ফোন বা অন্যান্য কারণেই পরে তাদের কাছে আসলে দয়া হয়েছে মনে হয় যে থাক, এই কারণে আর মারে নাই, থানায় নিয়ে আসে। হ্যাঁ মানে পুরা মানে তারা যদি আমাকে মানে আসলে পুরা 15 লাখ টাকায় না পাইতো, যদি আমার ওয়াইফ পরে আমি জানতে পারি 999-এ ফোন না দিত, মানে আসলে না খবর নিত, তাহলে আসলে আমি না মানে আমাকে মাইরা ফেলানোর সম্ভাবনা বেশি ছিল। কারণ তাদের যে প্রথমে আমার উপরে রাগ ক্রোশ, মানে তাতে বোঝা গেছে যে আসলে আমি মানে তাদের কাছে কত বড় অপরাধী এটা তারাই মানে আমি কল্পনাও করতে পারবো না। মানে আমার মাইরেই ফেলতো তারা, তাদের প্ল্যানই এরকম ছিল। ওই তখনই প্রায় আরও 2-3 জনকে দেখছি যে এই অবস্থায় তাদের সাথে এরকম দর কষাকষি মারামারি হইতেছে। এই তাদের টিমই, মানে তাদের 2টা টিম আছে, একটা টিম গিয়ে বাইরে কাজ করে, একটা টিম এদিকে থাকে, মানে এরকমভাবে
প্রায় আমার 1-1.5 ঘন্টা রাখছে তো। এই লোকেশনটা 11 নাম্বার স্ট্যান্ডের অপোজিটে ডায়মন্ড ওয়ার্ল্ড রোড আছে, ওই রোডটায় মেরিমেন কমিউনিটি সেন্টার, হ্যাঁ নিচতলায়। ওইটার আমার কাছে ভিজিটিং কার্ডও আছে যে আসলে ওই জায়গাটার, এই যে মেরিমেন কমিউনিটি সেন্টার। ও বের হলাম, হইলো যে বললো যে নিচতলা যাও, থানায় যাও, থানার উল্টা পাশে যাও, আইতেছি আমরা। টাকা পয়সার কথা যখন আমার বোনের সাথে কমপ্লিট হয়ে গেল, পরে আমার বোন তো আমি শুনতেছি যে সে কি কইছে, পরে দিয়া আমিও চুপচাপ আছি, কারণ আমি তো আমার তারা কোনো কথাই আর কইতে দেয় নাই গা ওই পুরা সময়। পরে দিয়ে আমরা আসার পর আমার বোন টাকা দিল, টাকা দেওয়ার পরে রোজা রাখছিলাম সবাই ওই রোডেরই মাথায় গিয়া আপনার একটা বিরিয়ানির দোকান আছে, ওইখানে ইফতারি করার জন্য গেছি। মানে যাইয়া দেখি তারা সবাই, মানে তাদের যে ফর্মা আছে পুরা টিম ওইখানে তারা খাইতেছে। তো কোনোভাবে বয়ে খায়া ওইখান থেকে সরে আইসা পড়ছি আজান মানে মাগরিবের সময়। পরে আসার পরে প্রায় আমি 24 ঘন্টা বা আরও বেশি সময় আনকনশাস ছিলাম, মানে আসলে কোনো কিছুর প্রতি আমার মানে ছিল না, মানে আসলে আমার কোনো ছিল না যে কি ঘটছে, কি ঘটলো, কি হইলো, আসলে আমার কোনো সেন্স ছিল না। পরে আপনার 7 তারিখের ঘটনা, 8 তারিখ রাতে যাইয়া চিকিৎসাও করাইতে হইব, শরীরের অবস্থা খারাপ, এর মধ্যে ব্যথার ট্যাবলেট খাইয়াছিলাম, নাপা খাইছিলাম, আর অন্যান্য ওষুধ খাইয়াছিলাম ফার্মেসি থেকে আনায়। পরে দেখতেছি আর হইতেছে না। পরে আপনার 8 তারিখের রাতে ঢাকা মেডিকেলে যাই, ওইখান থেকে চিকিৎসা করাই, এক্সরে করাই, তারপরে সব কিছু আনি। পরে ফ্যামিলির সবার সাথে আলোচনা করার পরে তারা আবার ভয় দেখাইয়া দিয়েছিল, যাওয়ার আগে একটা কথা বলছিল, এটা মিস করে গেছি, ছাড়ার সময় কয়ে দিছে, তোরে যদি থানার আশেপাশে দেখি বা এই ঘটনা নিয়ে কারোর কাছে কোনো কথাও শুনি, তোরে মাদক মামলাও দিমু, অস্ত্র মামলাও দিমু, যেটাই তুই 2-3 বছর আগে খাটবি, পরে তুই হিসাব হইব কী হইব। মানে এটা নিয়ে যদি কোনো আলাপও শুনি, কারোর সাথে কথাও যদি তুই বলস। আবার তাদের মধ্যে আলোচনা হইতেছে, আমার যে টিম মানে এটা কাজটা করছে শুভ সাহেব হলো, মানে এসআই শুভ, যে তারিকুজ্জামান শুভ, ওর বাবা এসপি, রিলেটিভ ডিসি, মানে আসলে আমি যদি এটি নিয়ে কথাও বলি তো আমি ভয়ে আসো, এই জন্য আর কথাও বলি না। আমি আইসা প্রায় 1 দিন এরকম ছিলাম, পরে অসুস্থ ছিলাম। পরে আমার ফ্যামিলি বলল যে আসলে এটা তো এইখানেই শেষ হইব না, তোমরা তো আবার কয়দিন পরে ধরে নিতে পারে, তুমি এটা আসলে প্রশাসনরে জানাও। পরে আসলে আমি গিয়া মিরপুর ডিসি অফিসে এটা অভিযোগ আকারে দিলাম, ডিএমপি, তারপরে ডিএমপি কমিশনার স্যারের এইখানে দিলাম অভিযোগ দিয়া। আমি এই যে আমি প্রথমে দিয়েছি আপনার হলো ডিসি স্যারের অফিসে, মানে ডিএমপি ঢাকা ডিসি, মানে আমাদের থানার যে আছে মিরপুরের ডিসি স্যারের কাছে, এই যে মিরপুরের ডিসি স্যারের কাছে দিছি। তারপরে হলো আপনার কমিশনার স্যারের কাছে দিছি, পরে দিয়ে আইজিপি স্যারের কাছে দিছি, মানে ওইখানে জমা দিছি। তো জমা দেওয়ার পরে আপনার আমি জমা দিছি 9 তারিখে এগুলা। তো 9 তারিখের দেওয়ার পরে আমার আসলে এরপরে 22 তারিখ পর্যন্ত এইগুলা নিয়ে আসলে কেউর কোনো নাই। এর মধ্যে আমি আমার বাসায় থাকতে পারি না, আমার বাচ্চাগুলো ওদিনের পরের 3টা বাচ্চাই অসুস্থ, ওয়াইফ অসুস্থ, আমিও বাসায় থাকতে পারি না, মানে আমি কি করুম কিছুই বুঝতেছি না। পরে আমি 22 তারিখে গিয়া আদালতের হয়েছি, মানে দ্বারস্থ হয়েছি, কারণ এটা নিয়ে আসলে কোথাও থেকে কোনো ধরনের কোনো আমার সাথে যোগাযোগই হয় নাই যে আসলে আমি মানে এটাতে নিয়ে রিল্যাক্সে থাকবো, ভয়ে থাকবো না, এরকম কিছুই হয় নাই, হইতেছে না। কারণ পরে আমি আদালতে গিয়া মামলা ফাইলিং করাইছি। আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে এটা তদন্ত দিয়েছে। মানে এইটা আসলে মানে ফাইলিং হয়েছে তো 23 তারিখে, এটা এই যে আজকে কাগজপত্র মানে কাগজপত্র উঠাইলে বুঝতে পারবো। আপনার নিরাপত্তার এখন কি অবস্থা? নিরাপত্তার অবস্থা আসলে অনেক খারাপ। আমি আমার বাসায় থাকি না, আমি আসলে একটু লুকাই থাকি, কারণ কি তার নানান ধরনের হুমকি দামকি আসতেছে, নানান ধরনের আসতেছে, আসলে যে কোনো সময় আমার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আসলে সবাই এসআই মানে যে তারিকুজ্জামান শুভ তারই লোকজন, আবার নানান ধরনের, মানে আসলে তারা নানান ধরনের আমার কথা শোনায়, মানে ডাইরেক্ট বলে না সে তারা খালি এটাই বলে যে এগুলো নিয়ে তুই বাড়াবাড়ি করলে কি তুই ওই প্রশাসনের বিরুদ্ধে তুই পারবি, তোর
যে একদম আমি গুম খুন যে কোনো কিছু হইতে পারি। হ্যাঁ, পরিবারের সদস্যদেরও যে কোনো কিছু ক্ষতি হইতে পারে। এখন আপনি কি চান? আসলে আমি এটা নিয়ে আমার ন্যায় বিচার চাই। আমার কাছে আসলে আমার একটাই চাওয়া, আমি ন্যায় বিচার চাই। আমাকে আসলে আপনারা আমাকে একটা ন্যায় বিচার পাওয়ার জন্য সাহায্য করেন। আসলে এছাড়া আমার কিছু চাওয়ার নাই। কারণ তার ক্ষমতার কাছে আসলে আমরা কিছুই না। যে কোনো সময় তার ক্ষমতার মাধ্যমে আমরা আসলে দেখবেন যে আসলে নাই, উধাও হয়ে যেতে পারি, গুম হয়ে যেতে পারি। এজন্য আসলে খুব আতঙ্কে আছি, বাসা বা কোথাও যাইতে পারতেছি না।